জয় মা তারা। তন্ত্র সাধনার মহাশক্তিপীঠ এবং পরম সিদ্ধিভূমি তারাপীঠ। মহাশ্মশানের কোলে জাগ্রত দেবী তারা এখানে ভক্তের সমস্ত অকুল ডাক শোনেন। কথিত আছে মহর্ষি বশিষ্ঠ থেকে শুরু করে সাধক খ্যাপা বাবা বামা খ্যাপা এই পবিত্র ভূমিতেই মায়ের আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। আজকের ব্লগে আমরাও সামিল হব মায়ের সেই অলৌকিক পুজো আর আরতি দর্শনে, যেখানে মহাশ্মশানের জ্বলন্ত যজ্ঞের আগুন আর জবার মালায় সেজে ওঠা মায়ের রূপ এক অদ্ভুত মানসিক শান্তি দেয়। চলুন আজ দুপুর থেকে রাত সম্পূর্ণ তারাপীঠ মন্দির প্রাঙ্গণ এক্সপ্লোর করি একসঙ্গে। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটা অত্যন্ত পবিত্র আর একটা জাগ্রত সিদ্ধিপীঠ তারাপীঠ। মা তারার দরবারে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা, কিন্তু আজকের পুজোটা আমার কাছে একটু বেশি স্পেশাল। এই যে আমার হাতে জবা ফুলটা দেখছেন, এটা আমার মা আমাদের বাড়ির গাছ থেকে তুলে ভালোবেসে গেঁথে দিয়েছেন মা তারার জন্য। মায়ের হাতে তৈরি করা এই মালা নিয়ে আজ আমরা মন্দিরে যাব এবং পুজো দেবো। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা এখন মন্দিরের পুরো সামনেই রয়েছি, আমার পেছনেই কিন্তু তারাপীঠের মেন মন্দির রয়েছে, এটা রয়েছে ভিআইপি গেট। তো চলুন মন্দিরের দিকে যাই, বৃত্তান্ত আরও অনেক কিছু ডিটেলস আপনাদের আমি তুলে দেবো। কোন টাইমে পুজো দিলে ভালো হয়, কীভাবে পুজো দিলে ভালো হয়, আর কোন পান্ডা দিয়ে আমি পুজো দিচ্ছি সেটা কিন্তু এই ভিডিওতে পুরোপুরি থাকবে। চলুন আমরা প্রথমেই দেখে নিই তারাপীঠ কীভাবে আসবো। আপনারা যদি তারাপীঠ আসতে চান তবে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো রামপুরহাট জংশন। হাওড়া বা শিয়ালদা থেকে সরাসরি প্রচুর ট্রেন পেয়ে যাবেন রামপুরহাটের জন্য। হাওড়া শিয়ালদা থেকে কিছু ট্রেনের নাম আর তার টাইম আমি স্ক্রিনে প্রোভাইড করলাম। রামপুরহাট আসার জন্য এরই মধ্যে সবচেয়ে পপুলার ট্রেনগুলি হলো, আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তবে সকাল সকাল পেয়ে যাবেন গণদেবতা এক্সপ্রেস, কিংবা বিকেলের দিকে সরাইঘাট বা শহীদ এক্সপ্রেস। আর শিয়ালদা থেকে আসার জন্য সবচেয়ে বেস্ট ট্রেন হলো সকাল 7:20 মা তারা এক্সপ্রেস, যা আপনাকে দুপুর 12টার মধ্যেই রামপুরহাট পৌঁছে দেবে। এছাড়া রাতের এক ঝাঁক উত্তরবঙ্গগামী ট্রেন তো রয়েছেই। রামপুরহাট স্টেশনে নেমে বাইরে বেরোলেই আপনারা পেয়ে যাবেন অটো বা টোটো। আপনি যদি রিজার্ভ করে আসতে চান তবে ভাড়া পড়বে 200 টাকা, আর যদি শেয়ারিংয়ে অটোতে আসতে চান তাহলে জনপ্রতি 50 টাকা ভাড়া, আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন তারাপীঠ। এবার আসি তারাপীঠে পৌঁছানোর পর কোথায় থাকবেন। থাকার জন্য এখানে সব রকমের বাজেট হোটেল অ্যাভেলেবেল আছে। 500 টাকা থেকে শুরু করে 2000 টাকার মধ্যে এসি নন এসি রুম খুব সহজেই পেয়ে যাবেন। আমি যেই হোটেলটিতে ছিলাম সেই হোটেলের স্টার্টিং প্রাইস মাত্র 350 টাকা থেকে শুরু। আমি সেই হোটেলের ভিডিও লিঙ্ক আই বাটন আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, একবার চেক আউট করে নিতে পারেন। আমরা হোটেলে পৌঁছেছিলাম দুপুর 12টা নাগাদ। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দুপুর 1:30টা নাগাদ বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা এই হোটেলে আছি, আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে। আমরা এখন মন্দিরে গিয়ে পুজো দেবো আর মন্দিরের সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাবো। আর আমি আছি, এই যে আমার সাথে রিয়া রয়েছে। তো চলো সামনের দিকে এগোনো যাক, মন্দিরের দিকে চলে যাই। তো আমি এখন আছি তারাপীঠের তারামা সরণি যে মেন গেট, সেখানে এখানে লেখা আছে তারাপীঠ মন্দির। আর এখানে আমার পেছনে যে টোটো অটোগুলো রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা স্টেশনে যাওয়ার টোটো অটো পেয়ে যাবে। বাকি স্টেশন থেকে যদি এখানে আসো তাহলে এই মন্দিরে যাওয়ার যে মেন গেট তোমাকে কিন্তু এখানেই নামাবে। তো এখান থেকে আমরা এবার সোজা চলে যাবো মন্দিরের দিকে। তো চলো মন্দিরের দিকে চলে যাই। এখান থেকে এটা হচ্ছে তারামা সরণি। এখান থেকে এটা হচ্ছে মন্দিরের মেন গেট, প্রবেশদ্বার আর কি। আর এছাড়া কিন্তু আরেকটা ভিআইপি গেট আছে ওদিকে। বাকি এখান থেকেই সবাই মন্দিরে প্রবেশ করে। তো চলো আমরাও সোজা চলে যাই মন্দিরের দিকে। তারামা সরণি থেকে ঢোকার পর এখানে কিন্তু অনেক দোকানপাট তোমরা পেয়ে যাবে। তো সেই দোকান থেকে তোমরা কিছু কেনাকাটা করতে পারো। আর এখানে যে আসলে যে প্যারা, সেই যে প্যারা কিন্তু এখানে কিন্তু পাওয়া যায়, আমরাও নেব পরে। আপাতত মন্দিরের দিকে যাচ্ছি, কিরকম কী সিচুয়েশান হয়, মন্দিরের কোন জায়গা থেকে আমরা ভোগ নিচ্ছি আর কোন পান্ডাকে দিয়েই বা আমরা পুজো করাচ্ছি, সেগুলো কিন্তু এই ভিডিওতে পুরোপুরি থাকবে। তারাপীঠ মন্দিরে পৌঁছেই প্রথম কাজ হলো মায়ের জন্য পুজোর ডালা নেওয়া। মন্দিরের সামনেও চারপাশে সারিবদ্ধ প্রচুর দোকান আছে। মায়ের পুজোর ডালার দাম 50 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনার বাজেট অনুযায়ী আপনি ডালা বেছে নিতে পারেন।
মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু এখান থেকে যে ফুলের ডালা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা অনেক কটা দোকানই এখানে পেয়ে যাবেন। বাকি আমি একটা দোকানে যাচ্ছি, যেটা আমার একজন পরিচিত মানুষের, তো সেখানে যাই গিয়ে আপনাদের দেখাই সেই দোকানটা, আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারেন। তো আমি চলে এসেছি মন্দিরের যে মেন গেট, মানে ভিআইপি গেট। বাকি ওদিকেও আরেকটা গেট আছে, ওখান থেকেও এন্ট্রি করা যায়, বাকি আমরা এখান থেকে এন্ট্রি করছি। তো এবার মন্দিরে ঢোকার পর আমরা কোথায় জুতো রাখবো, ভেতরে কোন দোকান থেকে আমরা মায়ের ভোগ নিচ্ছি, সব কিছু দেখাবো। চলুন ভেতরে মন্দিরের দিকে প্রবেশ করা যায়। মন্দিরে ঢোকার ঠিক আগেই জুতো রাখার নির্দিষ্ট কাউন্টার আছে, যেখানে মাত্র 3 টাকা করে দিয়ে আপনারা নিশ্চিন্তে জুতো জমা রাখতে পারেন। তো ভিআইপি গেটে স্টল নাম্বার যে 12 আছে, এখানে কিন্তু আমি জুতো রাখলাম। এখানে 3 টাকা করে নেয় মানে জুতো রাখার জন্য। এটা রয়েছে স্টল নাম্বার 12। এটা হচ্ছে 10 পাউটি দুয়ার, মানে পশ্চিম দিক। এখান থেকে প্রবেশ করলাম। মন্দিরের প্রবেশমুখেই কিছু লোকাল আর্টিস্টরা সুন্দর ঐতিহাসিক বাজনা বাজাচ্ছিলেন, যেগুলো শুনে মনটা অদ্ভুত শান্তিতে ভরে উঠেছিল। আর একটা জরুরি কথা, এখানে পুজো দেওয়ার জন্য আপনাকে একজন পান্ডা নিতে হবে। নিয়ম হলো, আপনি যে দোকান থেকে পুজোর ডালা কিনলেন সেই দোকানদারই আপনার জন্য একজন পান্ডা ঠিক করে দেবেন। তো মন্দিরের মেন গেট থেকে এসে আমি মন্দির প্রাঙ্গণের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছি। আর এখান থেকে আমি যে স্টল থেকে কিনবো আর কি আমাদের ভোগের যে ডালা, তো সেটা তোমাদের একবার দেখাই। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এখানে পেছনেই রয়েছে আমার যে যজ্ঞ করার যে জায়গাটা। এখানে কিন্তু মন্দিরে যে যজ্ঞ সেটা হয়। আর এখান থেকে কিন্তু স্টল নাম্বার 4 নম্বর স্টল রয়েছে, তো আমরা কিন্তু সেখানে চলে যাব। এখানে অনেক কটা স্টল পেয়ে যাবেন, এখানে 4 নম্বর স্টলে আমরা চলে যাব। এই 4 নম্বর স্টল দিয়ে আমি কিন্তু আজকে মায়ের ডালা নিয়ে নিলাম। তো আমরা ডালা নিয়ে এখান থেকে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুজোর পর পান্ডামা থেকে আপনি আপনার ইচ্ছে মতো দক্ষিণা দিতে পারেন। আমরা মন্দির চত্বরে গিয়ে 4 নম্বর কাউন্টারের একটি পরিচিত দোকান থেকে আমাদের ডালা নিলাম, আর সেখান থেকেই আমাদের পান্ডামশাই ঠিক হলেন। মায়ের এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি দুখানা লাইন আছে। একটা হচ্ছে ভিআইপি লাইন, সেখানে কিছু টাকা চার্জ নেওয়া হয় আর অনেক কম টাইমে পুজো দেওয়া কমপ্লিট করা হয়। আর একটা যে জেনারেল লাইনে কিন্তু অনেকক্ষণ টাইমের ব্যাপার আছে। তো আমি এখানে এসে বেসিক্যালি যেটা করতে চাইছি যে আমি কিন্তু এখানে যে চাতালে দাঁড়িয়েও কিন্তু পুজো দেওয়া সম্ভব। তো আমি এখানে চাতালে দাঁড়িয়ে, এখানে আমাদের যে পান্ডা মহাশয় আছেন তিনি আসবেন, এখানে দাঁড়িয়ে আমরা পুজো কমপ্লিট করব। আপনাদের একবার দেখাই যে চাতালটা কোথায়, আর সেখান থেকে মায়ের দর্শন আমরা কীভাবে পাবো। আর মায়ের দর্শন কিন্তু আমি রাতের বেলা এসে করবো, তখন কিন্তু মানে ভিড় একদম কম থাকে, আর তখন এসে মায়ের দর্শন আমরা করে যাবো। তো চলুন চাতালের মধ্যে এন্ট্রি করি, আর এখানে কী সিচুয়েশান আছে সেটা আপনাদের দেখাই। রিয়া এখন দাঁড়িয়ে আছে। তো আমাদের যে পান্ডা মহাশয় আছেন তিনি এখন আসবেন, আমাদের এখানে দাঁড়াতে বলবেন। তো এখানে দাঁড়িয়ে আমরা পুজোটা আছে কমপ্লিট করব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে। তারাপীঠে পুজো দেওয়ার জন্য 2 রকম লাইন হয়। একটা হলো জেনারেল বা সাধারণ লাইন, যেখানে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ লাইন পড়ে এবং পুজো দিতে বেশ কিছুটা সময় লেগে যায়। আর অন্যটি হলো ভিআইপি লাইন। এখানে 500 টাকার টিকিট কেটে খুব তাড়াতাড়ি পুজো দেওয়া যায়। কিন্তু আমরা ঠিক করলাম আমরা কোনো লাইনে না দাঁড়িয়ে নাট মন্দিরের চাতালে দাঁড়িয়ে মায়ের সামনে সরাসরি পুজো দেবো। তো এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ঠাকুরকে দর্শন করে, আমরাও এখানে দাঁড়িয়ে কিন্তু পুজো কমপ্লিট করলাম। আমাদের যে পান্ডা মহাশয় আছেন তিনি কিন্তু চলে গেছেন সামনে। পান্ডা মহাশয়ের সামনে গিয়ে কিন্তু আমাদের যে ফুল আছে সেটা কিন্তু মায়ের চরণে ছুঁয়ে নিয়ে আসবেন, আর আমরা এখান থেকেই আজকে পুজো কমপ্লিট করলাম। আর মায়ের দর্শন করার জন্য আমরা রাত 8টার সময় লাইনে দাঁড়াবো, তারপর মায়ের দর্শন করবো। আর এখান থেকেও মাকে দেখা যায়, আমি ক্যামেরা দিয়ে যেটুকু পারছি সেটুকু তুলে ধরার আপনাদের চেষ্টা করছি। নাট মন্দিরের চাতালে দাঁড়িয়ে চারিদিকে যখন তাকাই, তখন দেখে এক অদ্ভুত দৃশ্য। চারিদিকে ভক্তকুলের জয়মাতারার ধ্বনি আর মায়ের দর্শন পাওয়ার ব্যাকুলতা, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ। মায়ের নামে জয়ধ্বনিতে গোটা মন্দির চত্বর যেন এক নতুন প্রাণ ফিরে পাচ্ছে। এই অপার্থিব উল্লাস আর ভক্তদের ভক্তি ভরা চোখের চাউনি দেখে বুকটা যেন শ্রদ্ধায় ভরে ওঠে। মনে হয় মা যেন এখানেই আছেন, আমাদের সবার খুব কাছে। তো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা চাতালে দাঁড়িয়ে পুজো কমপ্লিট করেছি। পুজো শেষ করে চাতাল থেকে মায়ের দর্শন নেওয়ার পর মন্দির চত্বর থেকেই আমরা 10 টাকা দিয়ে প্রদীপ কিনে মায়ের আরাধনা করলাম। তারপর মন্দির চত্বরেই কিছুটা সময় কাটালাম আর চারপাশটা ঘুরে দেখলাম।
তারাপীঠ মন্দিরে এই ধ্বনিগুলোই কিন্তু এখানকার ঐতিহ্য। যাই হোক, এখানে এলে এই ধ্বনিগুলো আপনারা প্রচুর শুনতে পাবেন। মানে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কন্টিনিউ দিয়েই যায়। এটা কিন্তু এখানকার সত্যিকার একটা ঐতিহ্য। আর এখানে যেটা বলছিলাম যে এই মন্দির চত্বরে এলে মায়ের মন্দির ছাড়াও কিন্তু এখানে আরও কয়েকটা মন্দির রয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। যেরকম আমার পেছনেই রয়েছে, আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে এদিককার যে এন্ট্রি গেট, আর ওটা হচ্ছে ভিআইপি গেট, এটা হচ্ছে জেনারেল যে গেট আর কি, নর্মাল গেট যেটা। তো সেই গেট এদিকে রয়েছে, আর আমি ঠিক এই গেটের কাছে এখন রয়েছে। আর পাশেই রয়েছে আমাদের মানে আমার পেছনেই রয়েছে যে মন্দির আর কি, মা তারা মন্দির, মেন মন্দির। ওদিক থেকে সব লোক আর কি এসে এখানে মন্দিরে পুজো দিচ্ছে। এদিক থেকে বেরিয়ে, এই গেট থেকে বেরিয়ে এখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো যেটা বলার ছিল যে এই মন্দির তো মায়ের মেন মন্দির রয়েছে, বাদবাকি কিন্তু এখানে আরও মন্দির রয়েছে। এই মন্দিরগুলো কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। জয় মা তারা, কালনা 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 নিপুজি বাজার। তো মায়ের দরবারে এলে কিন্তু নিজেদের পরিচিত লোক দেখা হয়ে যায়। আমি তো কালনা থেকে এসেছি। আমরা খুব কষ্ট করে মায়ের পুজো দিয়েছি, খুব ভালো করে পুজো দিয়েছি, খুব ভালো করে পুজো দিয়েছি। তো আমরা এখানে এলাম, কিন্তু অচেনা লোক, আমরা কোনোদিন একা করে চিনি না। ভালো লাগলো আমাদের, দেখা হয়ে গেল, পরিচিত হয়ে গেল, এটাই ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো এটা হচ্ছে যজ্ঞ করার জায়গা, এখানে যজ্ঞের জন্য প্রস্তুতি চলছে। এই লাইনটাই কিন্তু চলে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। এখান থেকে উঠে এই ঘুরে ঘুরে ওধার থেকে চলে যাচ্ছে। মন্দিরের মেন যে মন্দির প্রাঙ্গণ আছে তারাপীঠ মন্দিরের, আমি সেখান থেকে বেরিয়ে এসে এখন চলে এসেছি জীবিত কুণ্ড কাছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মানে পুকুর যে রয়েছে, এখানে কিন্তু এখন মেনটেন্যান্সের কাজ চলছে এই জায়গাটায়। বাকি সেই কারণে কিন্তু এখন এখানে জল নেই। আর আপনারা যারা আসবেন তাদের জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা হচ্ছে মেন মন্দির। এখান থেকে কিন্তু যে লাইন চলে যাচ্ছে, এর পাশ দিয়ে আমরা বেরিয়ে এলাম। এখান থেকে একটা রাস্তা আছে, এই রাস্তা থেকে বেরিয়ে এলাম। এখান থেকে আসার পরে আপনি কিন্তু ঠিক ওই বরাবর মানে অপোজিট সাইডে যদি কোনো কারো শৌচালয়ের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই অপোজিট সাইডে পেয়ে যাবেন। বাকি এধার থেকে মন্দিরে ঢোকার রাস্তাটা ওখান থেকে চালু হয়েছে, একদম ওই যে গেট আর কি, ওখান থেকে শুরু হয়ে যখন ভিড় থাকে তখন কিন্তু ওখান থেকে শুরু হয়ে লাইন এইভাবে এখান থেকে কিন্তু এই যে যারা এখানে দাঁড়িয়ে আছে তারা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছে। এরপর আমরা গেলাম মন্দিরের ঠিক পাশেই অবস্থিত সেই বিখ্যাত জীবিত পুকুর বা জীবিত কুণ্ডের দিকে। এই পুকুরটিকে ঘিরে রয়েছে এক অলৌকিক ইতিহাস। লোকগাথা অনুযায়ী বহু বছর আগে এক ব্যবসায়ী তার মৃত পুত্রকে এই পুকুরের ঘাটে এনে রেখেছিলেন এবং অলৌকিকভাবে এই পুকুরের জলের স্পর্শে তার মৃত ছেলে পুনরায় জীবিত হয়ে ওঠে। সেই থেকে এই কুণ্ডের নাম জীবিত কুণ্ড। ভক্তদের বিশ্বাস এই পবিত্র পুকুরের জল গায়ে মাথায় ঠেকালে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এই জীবিত পুকুরের পাশ থেকেই মূলত মায়ের দর্শনের জন্য সাধারণ আর জেনারেল লাইনটি শুরু হয়। আজকে লাইন কিন্তু এই পর্যন্তই আছে। বাকি কিন্তু এই টাইমটায় একটু ভিড় কম থাকলেও সকাল দিকে কিন্তু এই লাইন প্রায় পৌঁছে যায় একদম লাস্ট মাথা পর্যন্ত। সেখান থেকে শুরু হয় লাইন, এই লাইন সোজা চলে আসে এই বরাবর লাইন গিয়ে মন্দিরের প্রাঙ্গণের মধ্যে যায়। ওখান থেকে ঢুকে তারপরে আপনাদের যে মেন মন্দির সেখানে গিয়ে আপনি মাকে দর্শন করতে পারবেন আর কি। তারপর আমরা যেটা করলাম আজকে, আমি যেটা করলাম যে আমাদের মানে মায়ের দর্শনের যেই পার্টটা আমি রেখেছি রাত 7:30টার দিকে এসে লাইনে দাঁড়াবো। মানে আমাকে এখানেই লাইনে দাঁড়াতে হবে, তখন হয়তো ভিড়টা একটু কম থাকবে। মায়ের দর্শন ওখানেই করব। আর যে চাতাল আছে সেই চাতালে দাঁড়িয়ে কিন্তু আমি পুজোটা দিলাম, সেটা আপনাদের দেখালাম। আপনারা চাইলে এভাবে পুজো দিতে পারেন, চাইলে আপনি এভাবে লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। বাকি এই জায়গাটা যে পুকুর যে এরিয়াটা যে জীবিত কুণ্ড, তো সেটা কিন্তু এখন যেটা বললাম এখানে মেনটেন্যান্সের কাজ চলছে। আর আপনারা এই লাইনে দাঁড়ালে এখানে কিন্তু চাইলে আপনারা পানীয় জলের কিছু ব্যবস্থাও আছে এখানে, সেটাও আপনারা পেয়ে যেতে পারেন। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে।
তো এবার চলুন এদিকে যাওয়া যাক মন্দির প্রাঙ্গণে, তারপরে আরও কী কী আছে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখন চলে এসেছি এখানকার যে মহাশ্মশান আছে তো সেই চত্বরে। তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখাই যে জায়গাটা এখন কীরকম আছে। আর এখানকার যে পবিত্রতা সেটা কিন্তু এখানে সবাইকে বজায় রাখতে হবে। এখানে কিন্তু খালি পায়ে যাওয়ার নিয়ম। আমরাও এখানে জুতো খুলে রাখলাম, তারপর আমরা কিন্তু মহাশ্মশানের মধ্যে ভেতরে প্রবেশ করব। দুপুরের পর আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে চলে এলাম তারাপীঠের সবথেকে রহস্যময় এবং আধ্যাত্মিক জায়গা মহাশ্মশানে। সাধারণ শ্মশানের মতো এখানে ভয় বা আতঙ্ক নেই, বরং চারিদিকে ছড়িয়ে আছে এক অলৌকিক শান্তি। শ্মশানের ঠিক পাশে একটা রাস্তা আছে, সেখানে আসলে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কিছু সাধু সন্ন্যাসীরা যারা আছেন তারা কিন্তু এখানে তাদের বাসস্থান আছে, তারা কিন্তু এখানেই থাকেন। সেই জায়গাগুলো কিন্তু এখানে আসলে দেখতে পেয়ে যাবেন। এখানে তন্ত্র সাধকরা দিনরাত তন্ত্র সাধনা করেন এবং এই শ্মশান চত্বরেই তারা কুঁড়ে ঘর বানিয়ে বসবাস করেন। পাশেই বয়ে চলছে পবিত্র দ্বারকা নদী। শ্মশান দর্শন করার পর আমরা কিন্তু এই সাইড থেকে চলে এলাম। এখানে যে বাবার সমাধি আর কি, সমাধিস্থল কিন্তু এখানেই রয়েছে। সেই জায়গাটা আপনাদের দেখাই। আর এখানে অনেকে কিন্তু যারা আর্টিস্ট আছেন তারা কিন্তু এরকম গান করেন এখানে বসে। তো এটা হচ্ছে বামাখ্যাপার সমাধিস্থল। তো সেই জায়গায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে বামাখ্যাপার সমাধিস্থল। এই শ্মশানের মধ্যেই রয়েছে তারাপীঠের প্রধান প্রাণপুরুষ মহাসাধক বামাখ্যাপা সমাধিস্থল। আমরা সমাধিস্থলে গিয়ে ওনাকে প্রণাম করলাম। এখানে সারা বছরই পুণ্যার্থীদের প্রচুর ভিড় থাকে। শ্মশানের এই আধ্যাত্মিক পরিবেশ মনের ভেতরে এক অন্যরকম বৈরাগ্যের জন্ম দেয়। दृष्टिमाशे विरिसराशिष्टे भास्करे कृष्णो पक्षे इत्यामे तिथि मध्ये आलिमान गत्रया जुमा दत्त अभि दत्त ऋद्धिराजु सर्वमनस्कामना सिद्धि कामनाति। যত সন্ধে হচ্ছে তত কিন্তু মন্দির চত্বরে ভিড় বাড়ছে। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে হোটেলের দিকে যাচ্ছি। আর জাস্ট এই ঢোকার মুখের যে গেটটা, সেখান থেকে যে রাস্তাটা রয়েছে সেই ভিড়টা জাস্ট তোমরা দেখো আস্তে আস্তে কী পরিমাণে বাড়ছে। তারাপীঠ এলে আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু অনলাইন ফেসিলিটি খুব কম পরিমাণে আছে। আর এটিএমেও কিন্তু সংখ্যাটা প্রচুর পরিমাণে কম আছে। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু এখানে ক্যাশ হাতে করে নিয়ে আসার চেষ্টা করবেন, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তো সে মতো একটু বেশি করে ক্যাশ হাতে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক দোকান আছে যেখানে অনলাইন ফেসিলিটি নেই, আর সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তারামা সরণি থেকে বেরিয়ে যেখান থেকে টোটো অটো স্ট্যান্ডটা আছে তার ঠিক সামনেই কিন্তু এসবিআই এটিএম রয়েছে। আর এই পাশে যে ব্রিজটা আছে, মানে ব্রিজের ওপারে এইচডিএফসি ব্যাংকের একটা এটিএম আছে। আমার এই দুটো এটিএম চোখে পড়েছে, বাকি কিন্তু সেরকম কিন্তু এটিএম ফেসিলিটি এখানে নেই আর কি। যে পরিমাণে এখানে ট্যুরিস্ট আসে সেই তুলনায় আর কি সেরকম এটিএম ফেসিলিটি নেই। আমি দেখলাম যে অনলাইনে অনেকে নিতে চায় না, তো সেই ক্ষেত্রে কিন্তু বলে রাখছি যে ক্যাশ আনা সবচেয়ে ভালো। শ্মশান ঘুরে আমরা বিকেলে হোটেল ব্যাক করলাম এবং কিছুটা সময় রেস্ট নিলাম। তবে আমাদের আসল প্ল্যান ছিল রাতে মায়ের গর্ভগৃহের ভেতরে গিয়ে সরাসরি মাকে দর্শন করা, কারণ দিনের বেলায় ভিড় থাকলেও রাত 8টার পর তারাপীঠের ভিড় অনেকটাই কমে যায় এবং খুব সহজেই মায়ের দর্শন পাওয়া যায়। তো এটা ছিল তারাপীঠের যে মহাশ্মশান, তার রাতের যে ভিউটা। এখন প্রচুর লোক আছে ওখানে। আর এই চত্বরেও মানে এই যে মন্দিরের দিকে যে যাওয়ার রাস্তাটা, এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় বেড়ে গেছে। মানে রাত হলে যে সমস্ত টুরিস্টরা এসছেন মানে মায়ের দর্শন করতে, মাকে পুজো দেওয়ার জন্য, তারা কিন্তু এখন প্রায় সবাই হয়তো এই টাইমটায় আমার মতো এখানে চলে এসছে। আমরা সন্ধ্যে 7:30 নাগাদ আবার মন্দির আসলাম। জুতো কাউন্টারে রেখে সরাসরি চলে গেলাম জেনারেল লাইনে। তো আমরা রাতেরবেলা আবার মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। আর এখন এটা প্রসাদের লাইন পড়েছে, আমরা এখন এখানে প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো দেখি কীরকম কী ভেতরে লাইন আছে, আরও কতক্ষণ কী টাইম লাগে, চলো দেখা যাক।
দুর্ভাগ্য, ভোগের লাইনে দাঁড়ালাম কিন্তু ভোগ পেলাম না। তো যাই হোক, এবার মায়ের দর্শন নিতে হবে। তো আমরা এবার গিয়ে সোজা লাইন দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন নেবো। আমাদের অনুমান একদম ঠিক ছিল। মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে মায়ের গর্ভগৃহে প্রবেশ করলাম এবং মা তারার মায়াবী রূপের দর্শন পেলাম। রাতে মাকে এত কাছ থেকে দেখতে পেয়ে আমাদের মন তৃপ্তিতে ভরে গেল। মায়ের দর্শনের পর আমরা মন্দিরের চাতালে বেশ কিছুটা সময় শান্ত হয়ে বসে রইলাম। তো আমরা কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যেই লাইনে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে মায়ের দর্শন পেয়ে গেছি। গিরিয়া 1 ঘন্টার মধ্যে আমাদের মায়ের দর্শন কমপ্লিট হয়ে গেছে। আমরা 8টার আগে দাঁড়িয়েছিলাম, মানে 8:45 নাগাদ, কিন্তু এখন কটা বাজে? এখন সময় হয়েছে 9:13 বাজে। মানে মন্দির এখনও বন্ধ হয়নি, কিন্তু আমরা মায়ের দর্শন আমাদের কমপ্লিট করতে পেরেছি। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমাদের যেখানে জুতো রেখেছিলাম সেখানে জুতো নিয়ে আমরা আবার মন্দির থেকে বেরিয়ে সোজা চলে যাবো হোটেল। তো এই ছিল আজকের আমাদের তারাপীঠের যে পুজো দেওয়ার যে প্রোগ্রাম ছিল। খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। মন্দিরে সময় কাটিয়ে রাতে তারাপীঠের বাজারটা একটু ঘুরে দেখলাম। চারিদিকে বিভিন্ন রকম পুজো সামগ্রী, গিফট আইটেমের দোকানগুলো রাতের আলোয় চমৎকার লাগছিল। এরপর আমরা রাতের ডিনার শেষ করে সোজা আমাদের হোটেল ব্যাক করলাম। আর এইভাবেই শেষ হলো আমাদের সুন্দর, স্মরণীয় এবং আধ্যাত্মিক তারাপীঠের পুজো দেওয়ার যাত্রা। ফাইনালি ভিডিও শেষ লগ্নে আমরা পৌঁছেই গেলাম। আর এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা যদি ভিডিওটা দেখো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগবে লাইক করে কমেন্ট করে যেও। এর পরের এপিসোডে আমি কিন্তু তারাপীঠের সাইট সিন কমপ্লিট করবো। তোমরা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখো। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় তারা। জয় জয় তারা। আশা করি আমাদের তারাপীঠের পুজো দেওয়ার অভিজ্ঞতা এবং গাইড আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে তারাপীঠের সমস্ত সাইট সিনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।